আচ্ছা, তাহলে আমাদের আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইথ ক্লুজ আর হচ্ছে উইদাউট ক্লুজ। তা উইথ ক্লুজ মানে হচ্ছে ক্লু দেওয়া থাকবে, অপশন ওই যে বক্সের ভিতরে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, সেখান থেকে পূরণ করতে হবে যে কোনটা বসাতে হবে। কিন্তু ওখানে থাকবে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাই আমরা হুবহু বসাতে পারি না। বসানোর সময় আমার গ্রামাটিক্যালি কী করতে হয়, প্রয়োজন অনুসারে চেঞ্জ করতে হয়। তো এইরকম উইথ ক্লুজ থাকবে, আবার উইদাউট একটা থাকবে যেটাতে কোনো ক্লু থাকবে না, সেখানে উপর থেকে কোনো কিছু দেওয়া থাকবে না, নিজের মতো করে লিখতে হবে। তো এটা লেখার জন্য আমাদের কতগুলো নিয়ম, আসলে এই জিনিসটা খুব কঠিন মনে হয় আমাদের কাছে, আমরা সবাই এটাতে ভয় পাই যেগুলো কীভাবে করব। তো এইটা ভালো করে পাওয়ার জন্য আমার যে আগের যে জিনিসটা জানা দরকার, গ্রামাটিক্যালের আইডিয়া কিছু থাকতে হবে, মানে একবারে জিরো যার তার পক্ষে এটা বোঝা সম্ভব না। এই জন্য কী করতে হবে যে এই প্রথম যে কাজটা করতে হবে, অনেক সময় গ্রামাটিক্যাল না জেনেও কিন্তু করা যায়। আমি গ্রামার জানি না, কিন্তু তাও কিছু জিনিস আছে যেটা থেকে আমরা জানা যায়, যেমন যদি হয়তো অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন অথবা গ্রুপ ভার্ব বা ভয়েস কোনো রকম জানে, এখন ক্লাস 10-এ পড়ে বা 9-এ পড়ে ইন্টারে পড়ে যদি কেউ এটা না জানে, যে গ্রামাটিক্যালের বেসিক না থাকে, তাহলে তো হবে না। তাহলে এইখানের মধ্যে এটা মোটামুটি গ্রামাটিক্যালের মধ্যে একটু কঠিন পার্ট, কিন্তু নিয়ম যদি জানা যায় তাহলে সহজ, এবং সবচেয়ে সহজেই ওটা পুরোটাই ফুল মার্কস পাওয়া যায়। এবং এটা সবাই অনেকেই কী করে, মার্কস করে না, এটা দেওয়ার দরকার নেই, এটাতে ভুল হবে। কিন্তু ওখানে অল্প কিছু জিনিস আমাদের দেখতে হবে, এটা দেখলেই ক্লিয়ার হবে। তাহলে আজকে যে কাজগুলো করবো, এই কাজগুলো যদি ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ আমার মনে হয় না যে একটাও ভুল হবে। ওই যে নাম্বার থাকবে 10-এ 10ই পাওয়া সম্ভব। তো এর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, এটা একটা প্যাসেজ থাকে। কি থাকে? প্যাসেজ থাকে। সেই প্যাসেজটা আমাদের প্যাসেজটা এখন সব ওয়ার্ডের অর্থ মতো জানবো না, এটা তো স্বাভাবিক, কিন্তু প্যাসেজটা সম্পর্কে পুরো প্যাসেজটা পড়লে আমার একটা কনসেপ্ট হবে যে এটা আসলে কোন বিষয় নিয়ে কথা বলছে এবং কী নিয়ে বলছে। যদি মনে করো প্যাসেজটা সাধারণত দেখা যায় সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে দেয়, অথবা কোনো ঘটনা, আগের কোনো ঘটনা বা কারো কোনো কিছু নিয়ে একটা বর্ণনা দিয়ে দেয়। তা সাম্প্রতিক যদি ঘটনা বলে, তাহলে সেটা প্রেজেন্ট টেন্সে হবে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে হবে। আর যদি অন্য কোনো ঘটনা, আগের কোনো ঘটনার বর্ণনা দেয়, তখন কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে করতে হবে। মূলত এটা বেশিরভাগ ক্ষেত্রে এই দুইটাই করতে হয়। কিন্তু আমার কথা হলো, এখানে তো রাইট ফ্রম ভার্ব শুধু না, গ্রামাটিক্যালের পুরো পার্টটাই এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আর্টিকেলের প্রয়োগ করতে হয়, ডিটারমিনার প্রয়োগ করতে হয়, পার্সেপ স্পিচ, অন্যান্য যে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব যতগুলো আছে সবগুলাই করতে হয়। তাই ওটার মধ্যে আমাদের যেটা কোনটা কোথায় বসবে, এই জন্য আমাকে কিছু জিনিস চিহ্ন করতে হবে যে আমার নাউন কোথায় কোথায় বসে, কোন কোন জায়গায় নাউন বসানোর উচিত, এবং নাউন বসবেই, কোন জায়গায় ভার্ব বসবেই, কোন জায়গায় অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্ব বসবে, এটা একটা নির্দিষ্ট নিয়ম আছে। ওই নিয়মটা আমরা প্রয়োগ করব। তার আগে আমরা জানবো যে প্যাসেজটা সম্পর্কে, প্যাসেজের কনটেক্সট বুঝতে হবে। কনটেক্সট মানে কি? কনটেক্সটটা কি? বিষয়বস্তু। তোমাদের ওই যে প্রত্যেকটা ইংলিশ ফর টুডে বইয়ে দেখবা উপরে লেখা আছে কনটেক্সট, মানে হলো বিষয়বস্তু, ওই পুরোটার বিষয়বস্তু। এখন বিষয়বস্তু তোমরা আগে বুঝতে হবে যে আসলে বিষয়বস্তুটা কি। আগে বললাম যে যদি হঠাৎ সাম্প্রতিক কোনো ঘটনা দেয়, বা ধরো ইলেকট্রিসিটি নিয়ে বলছে যে তোমার লোডশেডিং বিষয় বলছে, লোডশেডিং বললে তাহলে তোমার কি? সাম্প্রতিক ঘটনা। তাহলে তোমাকে ওটা প্রেজেন্ট টেন্সে করতে হবে। এটা কি পাস্ট টেন্সে করা যাবে? যাবে না। যদি অতীতের কোনো ঘটনা, কারো ঘটনা, একটা ঘটে যাওয়া ঘটনা, ধরো যে কিছুদিন আগে কোনো একটা ঘটনা, ধরো জুলাই অভ্যুত্থান হয়েছে, তো এটা তো হয়ে গেছে, এখানে এটা যদি বর্ণনা দেয় তাহলে কোন টেন্সে দিবা? পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে এইটা হলো আমার কাজ, হলো এই যে কনটেক্সটটা আগে বুঝতে হবে যে এটা আসলে এইটার বিষয়বস্তুটা কি। বিষয়বস্তু জানলাম, তারপরে আমাকে টেন্স মার্কার। এখন টেন্স মার্কারটা কি বলছি এখানে? টেন্স মার্কার। টেন্স মার্কার বলতে টেন্স চেনার জন্য কিছু ওয়ার্ড আমরা চিহ্নিত করছি। যে এর আগে যখন রাইট ফ্রম ভার্ব পড়ছি, ওইখানে দেখছিলাম যে টেন্স চেনার জন্য আমরা ওই যে আওয়ার গার্ডেন্স নামে একটা শব্দ দিছিলাম। তো আওয়ার গার্ডেন্সের মধ্যে যে অকেশনালি, তারপর হচ্ছে ইউজুয়ালি, রেগুলারলি, ডেইলি, তারপর হচ্ছে ইভেনচুয়ালি, নর্মালি, এরকম ওয়ার্ড দিছি না? এরকম টেন্স মার্কারগুলোকে যে এরকম, তারপর আছে যে অ্যাগো, সিন্স, তারপর হচ্ছে লং, তারপর লাস্ট মান্থ, লাস্ট উইক, এরকম কিছু চিহ্ন আছে, যে ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোর নাম হলো টেন্স মার্কার। কী নাম? টেন্স মার্কার। ওই ওয়ার্ডগুলো যদি আমি চিনি, তাহলে আমরা সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেটা আমাকে পূরণ করতে হবে। যে ওই আওয়ার গার্ডেন্স যদি থাকে, আওয়ার গার্ডেন্স কি? ওই যে ওখানে যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার লং, অ্যাগো, সিন্স, তারপর হচ্ছে লাস্ট, এটা যদি থাকে তাহলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আবার যদি থাকে নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, অ্যাট দ্যাট টাইম, তাহলে এটা কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে। তবে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এগুলো যদি থাকে তাহলে কোনটা? প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। তাহলে এগুলোর নাম হলো টেন্স মার্কার। কি নাম? তাহলে টেন্স মার্কারটা কি? যে ওয়ার্ডগুলো দেখে টেন্স চেনা যায়, যে ওয়ার্ডগুলো দেখে টেন্স চেনা যায়, সেগুলোর নাম হলো টেন্স মার্কার। তাই এরকম টেন্স মার্কার আমরা তো এর আগে রাইট ফ্রম ভার্বসের মধ্যে টেন্স মার্কার পড়ছি। তারপরে হলো যে আবারও তো একটু রিমাইন্ড করে দিলাম যে কোনগুলো টেন্স মার্কার, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেখে বোঝা যাবে যেটা এই টেন্স করতে হবে, সেটা আমাকে চিনতে হবে। তাহলে আমরা টেন্স মার্কার
গেলাম। এরপরে হচ্ছে প্রভাব আর ফেমাস কোটেশন। কিছু প্রবাদ বাক্য আছে না, যেমন টাইম অ্যান্ড টাইট, ওয়েট ফর নান। তাহলে এখানে ওইটা তো ওই বাক্যটা যেমনই তেমনই লিখতে হবে। এখানে কি আমি কোনো কিছু প্রয়োগ করতে পারবো, আমার ইচ্ছা মতো দিতে পারবো? ওগুলো কোনো কিছু নিয়ম খাটে না। তাহলে এরকম যদি কোনো প্রবাদ বাক্য বা ফেমাস কোটেশন, বিখ্যাত ব্যক্তির উক্তি বা বিখ্যাত কোনো কথা থাকে, তাহলে সেটা কি করতে হবে, এটা হুবহু দিতে হবে। ওইটা আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা আমাকে কিছু জানতে হবে। এখন আমরা সবই পড়ি, কিন্তু আমরা এই জিনিসগুলো অ্যাভয়েড করি যে এই প্রবাদ বাক্য আমার পড়ার দরকার আছে, আমাদের তো এটা আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত না। কিন্তু আমাকে কেন পড়তে হবে? আমি তো সিলেবাসের অন্তর্ভুক্ত না হলেও আমার গ্রামাটিক্যাল করতে গেলে দেখাচ্ছে ওই জিনিসগুলো আমার দরকার আছে। তাহলে এটা কি সঠিক ব্যবহার করতে হবে, ওটা যেমনই তেমনই দিতে হবে। এরপরে আসলো নাম্বার 4, গ্যাপের শব্দটি মিলাতে না পারলে স্কিপ করতে হবে। স্কিপ মানে কি? এড়িয়ে যাওয়া। মনে করো আমি এ বি সি পাইছি, কিন্তু ডি নাম্বারটা আমি কোনোভাবেই বুঝতেছি না যে এটা আসলে কী হবে, তাহলে ডিটাকে স্কিপ করব। তারপর ই এফ, এটা যেটাতে পারবো সেটা করব। করার পরে দেখাচ্ছে 2টা বা 3টা গ্যাপ হয়েছে, তাহলে আমি যখন ওই ফিল ইন দ্য গ্যাপস করবো, উপরের বক্স থেকে তো বাকি সবগুলোই দিয়ে দেবো, 3টা বাকি থাকবে। ওই 3টা তখন তো আমি কম্পেয়ার করে দিতে পারবো যে না, এই 3টার মধ্যে দেখাচ্ছে এটা এখানে এটা দরকার, এই জায়গাটা, তাহলে এটা বসবে। তারপর আমরা এর পরে যে টপিকটুকু আলোচনা করবো, ওইটার মাধ্যমে আমাদের কনফার্ম হবে যে কোন ওয়ার্ডটা এখানে বসবে। ঠিক আছে? তাহলে আমরা যেটাতে কঠিন মনে হবে সেটা কি করব, স্কিপ করব। স্কিপ করে আমরা পরের ওয়ার্ডগুলো দেব। আচ্ছা, তারপরে হলো গ্যাপের আগে এবং পরে দেওয়া শব্দগুলো সম্পর্ক আছে কিনা। মানে গ্যাপের আগে এবং পরে যে ওয়ার্ডগুলো দিছে, সেই ওয়ার্ডগুলো দেখে আমাদের চিহ্নিত করতে হবে যে এই 2টা ওয়ার্ডের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। যদি সম্পর্ক থাকে, সেই সম্পর্ক অনুসারে সেই ওয়ার্ডটাকে আমরা নিয়ে এসে বসাবো। সেই সম্পর্কটা কিভাবে আছে আমরা পরের অংশটুকু থেকে জানবো। এরপরে আছে যে গ্রামাটিক্যাল চেঞ্জ প্রয়োজন হলে করতে হবে। গ্রামাটিক্যাল চেঞ্জ, ধরো ওখানে একটা ভার্ব দিয়ে রাখছে, কি দিছে, উপরে একটা ভার্ব দিছে, কিন্তু আমাকে এই ভার্বটা বসাইতে হবে কার পরে, প্রিপোজিশনের পরে। তা আমরা জানি প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে ভার্বের সঙ্গে কী হয়, আইএনজি হয়। তাহলে আমার গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হবে। তাহলে এরকম, অথবা কোনো একটা অ্যাডভার্ব বসানোর দরকার। এখন ওইখানে একটা ভার্ব দেওয়া আছে, ভার্বটা অ্যাডভার্ব হিসেবে দেওয়া নাই, তাহলে আমাকে কী করতে হবে, গ্রামাটিক্যালি এটাকে চেঞ্জ করে অ্যাডভার্ব হিসেবে বসাতে হবে। আচ্ছা, তারপরে হলো গ্রুপ ভার্বগুলো জানতে হবে। গ্রুপ ভার্ব বলছি যে একটা ভার্বের সঙ্গে বিভিন্ন প্রিপোজিশন ব্যবহার হয়ে অর্থের পরিবর্তন হয়। যেমন লুক ইনটু মানে হলো কি, তদন্ত করা। আর লুক অ্যাট মানে কি, তাকানো। লুক অ্যাট মানে কি, লুক ওভার মানে কি, খোঁজা, কোনো কিছু খোঁজা। তারপর লুক ফরও মানে হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা। তাহলে এই যে একটা ভার্ব একই, কিন্তু প্রিপোজিশন ব্যবহার হয়ে অর্থের পরিবর্তন হইল, এগুলোর নাম হলো গ্রুপ ভার্ব। এরপরে এই জিনিসটা তোমাদের আগেও করাইছি, আজকেও রিমাইন্ড করে দিচ্ছি, সাবজেক্টটি প্যাসিভ সাবজেক্ট কিনা। কি বলছি বলো তো, সাবজেক্টটা প্যাসিভ। প্যাসিভ সাবজেক্ট কোনটা, যেই সাবজেক্ট কাজ করতে পারে না, যেটা হলো অলস, যার দ্বারা কাজটা সম্পূর্ণ হয় নাই, এরকম যদি কোনো কিছু প্যাসিভ সাবজেক্ট থাকে, তাহলে ওইখানে বি ভার্ব থাকা সত্ত্বেও কি করব, বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনো থাকলেও আমরা যদি কোনো ভার্ব বসাই, তাহলে সেখানে ভার্ব 3 বসাতে হয়। ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল। কেন পাস্ট পার্টিসিপেল বসাই, কারণ এটা হলো প্যাসিভ ভয়েস। কি ভয়েস, প্যাসিভ ভয়েস, যাকে আমরা প্যাসিভ সাবজেক্ট হিসেবে চিনব। কিছু কিছু সাবজেক্ট আছে যে যারা নিজে নিজে কাজ করতে পারে না, ওরা কাজ করে কারো দ্বারা। এরকম সেন্টেন্সের উদাহরণ অনেকগুলো দিছি, তারপর আমরা এরপরে তো যখন প্র্যাকটিস করব তখন তো আমরা সবগুলাই দেখব। তাহলে প্যাসিভ সাবজেক্টে আবার দেখবো যে সেন্টেন্সটা আছে সেটা সেন্টেন্সের সাবজেক্টটা প্যাসিভ কিনা। যদি প্যাসিভ সাবজেক্ট হয় তাহলে মনে করে নিতে হবে যে এটা প্যাসিভ ভয়েস। তখন আমি প্যাসিভ ভয়েস অনুসারে বি ভার্ব থাকা সত্ত্বেও ওইখানে যদি ভার্ব বসাই, তাহলে ভার্বটা কি, ভার্ব 3 বসাবো। ঠিক আছে? তাহলে আমার পরের অংশ যেটা জানবো সেটা আমরা এখন এটা এখন এখানে করার প্রশ্ন আছে কোনো? এখানে বুঝতে অসুবিধা হয়েছে? আরেকবার পুরোটা রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হলো যে প্যাসেজের কনটেক্সট কি, বিষয়বস্তু। ওই প্যাসেজটা কোন বিষয় নিয়ে আলোচনা করছে সেটা আগে ধারণা করতে হবে। ধারণা করলে আমি কি করতে পারবো, যেটা হয় প্রেজেন্ট টেন্সে হবে, নাহলে পাস্ট টেন্সে হবে। এখন প্রেজেন্ট পাস্ট হইলেও তারপরে বলছি যে টেন্স মার্কার দেখতে হবে। কী দেখতে হবে, টেন্স মার্কার আছে কিনা। টেন্স মার্কার বলতে টেন্স সূচক চিহ্ন, অর্থাৎ যে ওয়ার্ডগুলো দেখলে আমি বুঝতে পারবো যে এটা কোন টেন্স হবে, তাহলে কি করবো, ওটা ওই অনুসারে যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ড অনুসারে যেই টেন্স দরকার সেই টেন্স প্রয়োগ করব। তারপর হচ্ছে গ্যাপে প্রবাদ বা ফেমাস কোটেশন, অর্থাৎ যদি কোনো বিখ্যাত উক্তি অথবা কোনো প্রবাদ বাক্য থাকে সেইটা হুবহু দিতে হবে, ওইটা আমি আমার মতো করে বানাই দিতে পারবো না। তবে তখন আমরা যখন ওয়ার্ডগুলো পড়বো, অনেক সময় আমরা কোনো সময় পড়ে ফেলছি, তখন ওই ওয়ার্ডটা অটোমেটিক্যালি চলে আসবে যে এইটার সঙ্গে ওইটা চলে আসতেছে। আচ্ছা, তারপরে আসলো গ্যাপ শব্দটি মিলাতে না পারলে। এখন আমি 1, 2, 3টা মিলাইতে পারছি বা 2টা মিলাইতে পারছি, তারপরে পরের 2টা মিলাইতে পারতেছি না, তাহলে ওই 2টা কী করবো, স্কিপ করবো। ওইটার জন্য আমি অপেক্ষা করবো না, আর এটা কি হবে, এটার জন্য অপেক্ষা করতে গেলে কি আমার টাইম ওয়েস্ট হবে।
কারণ পরীক্ষায় টাইম ওয়েস্ট করলে ওর জীবন শেষ। আর একবার যদি মাথা ঘুরে যায় পুরো পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। এজন্য কী করতে হবে, যেটা প্রবলেম হচ্ছে ওটা আমি স্কিপ করব, করে পরেগুলো যাব। এরকম করে দেখার পরে দেখা শেষে আমার হয়তো 2টা 3টা আনকমন হবে। যদি আনকমন হয় তখন ওই 2-3টা ওয়ার্ড আমি পরে কম্পেয়ার করে আমি কিন্তু তুলনা করে এটার সঙ্গে দিতে পারবো। আচ্ছা, তারপরে হলো কি যে গ্যাপের আগে পরে শব্দগুলোর সম্পর্ক আছে কি না সেটা দেখতে হবে। এইটা আমরা এরপরে যে আলোচনা করব সেখান থেকে আমরা বুঝতে পারবো যে কী সম্পর্ক আছে এবং কখন সম্পর্ক থাকলে কোন ওয়ার্ডটা প্রয়োগ করব। তাহলে আমরা ওই গ্যাপটা যে আছে গ্যাপের পরের শব্দটাও দেখব এবং আগে যে ওয়ার্ডটা আছে সেটাও দেখব। 2টা ওয়ার্ড মিলে দেখব যে এদের কোনো সম্পর্ক আছে কিনা, কোনো কানেকশন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেই অনুসারে সেই শব্দটা অটোমেটিক্যালি প্রয়োগ করব। আচ্ছা, তারপরে আসলো গ্রামাটিক্যাল চেঞ্জ। গ্রামাটিক্যাল চেঞ্জ তো বললাম যে ওয়ার্ড দেওয়া থাকবে একরকম, ওই ওয়ার্ডটাকে প্রয়োজন অনুসারে কী করতে হবে, চেঞ্জ করতে হবে। ওখানে বি ভার্ব দিয়ে রাখছে, তার মানে তুমি শুধু অ্যামিজার ব্যবহার করবা, ওখানে ওয়াজারও ব্যবহার করতে হতে পারে। অথবা একটা প্রিপোজিশন আছে, টু বাদে অন্য যে কোনো প্রিপোজিশনের পরে আমরা যদি কোনো ওয়ার্ড বসাই তাহলে তার সঙ্গে কী করি, আইএনজি করি। তাহলে এখন অফের পরে আমাকে একটা ভার্ব বসাতে হচ্ছে, ওইখানে তুমি যদি ওই ভার্বটা এনে ডাইরেক্ট বসাও তাহলে কি হবে, ভার্বটার সঙ্গে আমাকে কী করতে হবে, আইএনজি করতে হবে। অথবা ওখানে একটা অ্যাডভার্ব বসাতে হবে, কিন্তু ওখানে অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তাহলে অ্যাডজেক্টিভটাকে কি আমাকে অ্যাডভার্বে রূপান্তরিত করে তারপর বসাতে হবে। এরপরে কি গ্রুপ ভার্বগুলো আছে। গ্রুপ ভার্বগুলো তো বললামই যে যে ভার্ব থাকে, ভার্বের পরে প্রিপোজিশন ব্যবহারে একটা ভার্বের বিভিন্ন রকম অর্থ প্রকাশ করে, তখন তার নাম হয় গ্রুপ ভার্ব। আমরা এটা লিস্ট তোমাদের দিয়ে দেবো, সেটা থেকে তোমরা পড়বা। এরপরে সাবজেক্টটি প্যাসিভ সাবজেক্ট কিনা দেখতে হবে, মানে সাবজেক্টটা প্যাসিভ কিনা। প্যাসিভ কখন হবে, যখন সাবজেক্টটা নিজে কাজটা সম্পূর্ণ করতে পারবে না। কিছু কিছু আছে যেটা করা সম্ভব না, যেমন বলি যে এ লেটার ওয়াজ রিটেন বাই মি। তাহলে এ লেটার, এই চিঠি কি লেখার কাজটা নিজে করতে পারে না। যেহেতু নিজে করতে পারে না, কাজটা কারো দ্বারা করছে, যে আমার দ্বারা করা হয়েছে, এই জন্য কোন সাবজেক্ট, ওই এ লেটারটা হলো প্যাসিভ সাবজেক্ট। প্যাসিভ সাবজেক্ট হলে আমাকে প্যাসিভ ভয়েস করতে হবে, অর্থাৎ বি ভার্বের পরে ভার্ব 3 বসাতে হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে। তাহলে এইটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা কাজ করব সেটা হলো, তাহলে আমরা এখন পরের ইয়েতে যাব। হ্যাঁ, হয়েছে, কথা বলা হয়েছে। আচ্ছা, এখন আমরা এখন কাজে যাব। তাহলে আমরা গ্যাপ করতে গেলে আমাদের এই যে ওয়ার্ডের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন হবে, কিভাবে হবে এবং কোন ওয়ার্ডগুলো বসবে, এইটার ক্লিয়ারেন্স আমরা এখন পাবো। যে একটা ওয়ার্ড ওই গ্যাপ থেকে ওখান থেকে এনে কেমন করে বসাতে হবে, সেই ওয়ার্ডগুলো কীভাবে হবে, সেটা আমরা তো মূলত দেখি যে এই গ্যাপ পূরণ করার আগে আমাদের যা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, 6 নাম্বার হলো প্রিপোজিশন, 7 নাম্বার কনজাংশন, ইন্টারজেকশন, 9 নাম্বার হলো ডিটারমিনেন্ট। আমার মূলত এটা হলো আমাদের মানে পৃথিবীর যত ওয়ার্ডই আছে এই ওয়ার্ডগুলো কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। এই ডিটারমিনারও কার অন্তর্ভুক্ত, এই অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। ডিটারমিনারও অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত, কিন্তু এর ব্যবহার আমাদের অনেক বেশি। এই ডিটারমিনার আমাদের খুব বেশি প্রয়োজন হয় এবং সব জায়গাতেই এর ব্যবহার কম বেশি আসে। তাই এই ডিটারমিনার দেখেও আমাদের চেনা যায়। এটা ডিটারমিনারের ডিটেলস তোমাদের একটু পরে বলবো। তার আগে আমরা জানি যে এখানে আমাদের এই ফিল ইন দ্য গ্যাপসে এই যে পার্টস অফ স্পিচ কয়টা প্রকার আছে, 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে সবগুলোই ব্যবহার হয় না, কম ব্যবহার হয়। এরকম হলো প্রোনাউন। প্রোনাউনের ব্যবহার খুব কম, মানে বিগত বোর্ড প্রশ্ন যেগুলো রিসার্চ করে দেখা গেছে যে মানে দেখা যাচ্ছে 50টার মধ্যে 2টা বা 1টা। তার মানে এটার ব্যবহার আমাদের নাই বললেই চলে, এটার ব্যবহার নাই বললেই চলে প্রোনাউনের ব্যবহার। আরেকটা ব্যবহার হলো ইন্টারজেকশন। এই ইন্টারজেকশন, এটার ব্যবহার আমাদের এই ফিল ইন দ্য গ্যাপসে উইথ ক্লু উইদাউট ক্লুতে আমাদের এই দুটার ব্যবহার মানে একবারে নাই বললেই চলে, 2-1টা থাকতে পারে। সেটা তো খুবই সহজ, যে মনে করে এক্সক্লামেশন মার্ক থাকলে সেটা ইন্টারজেকশন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, ওটা অটোমেটিক্যালি বোঝা যায় এবং সেই ওয়ার্ডগুলো অল্প, সেগুলো চেনা যায়। জন্য এটা আমাদের এটা যেহেতু আসে না, এই জন্য দেয়ও না, মানে একবারে সহজ, এই জন্য কী করে পরীক্ষাগুলো দেয় না। তাহলে এইটা আমাদের লাগবে না।
আর এইটা আমাদের লাগবে না। এখন এই ওয়ার্ডগুলার পজিশন আমরা জানবো, এই পার্টস অফ স্পিচের ওয়ার্ডগুলা কোথায় কে বসে সেটার পজিশন আমরা জানবো, যে কোনটা কোন কোন জায়গায় বসতে পারে, এই নাউন কোন কোন জায়গায় বসে, তারপরে অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে, তারপর হচ্ছে ভার্ব কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, প্রিপোজিশন কোথায় বসে, কনজাংশন কোথায় বসে, আর ডিটারমিনার কোথায় বসে। তা আমরা সিরিয়ালি যখন যাব তখন আমরা এই ডিটারমিনার, যেখানে ডিটারমিনার দরকার সেটা আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। তো ডিটারমিনার মূলত হলো যে আর্টিকেল ছিল না, এ অ্যান্ড দি, সেটা হলো এক ধরনের ডিটারমিনার। তারপরে হচ্ছে পসেসিভ কোনগুলা? যেমন পসেসিভ হচ্ছে কি হিস, তারপরে মাই, হার, তারপরে আওয়ার, এগুলো হলো পসেসিভ ওয়ার্ড। এই পসেসিভ ওয়ার্ড তারপরে হচ্ছে কোনো নামের শেষে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দিয়েও দেওয়া থাকে, তাহলে সেটার নাম কি? ওইটার নামও পসেসিভ। কোনো নাউনের সঙ্গে যদি অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া থাকে ওইটার নামও পসেসিভ। তাহলে তাহলে আমি বললাম, প্রথম বললাম আর্টিকেল, দ্বিতীয় বললাম পসেসিভ, তৃতীয় নাম্বার হলো ডেমনস্ট্রেটিভ কোনটা? ডেমনস্ট্রেটিভ হচ্ছে কয়টা? 4টা। কয়টা? 4টা। ডেমনস্ট্রেটিভ কয়টা? 4টা। আঙ্গুল 3টা দেখে 3টা বলছে, তাই না? 4টা। কয়টা? 4টা। দিস, দ্যাট, দোস, দিস। কয়টা? হ্যাঁ, তাহলে ওটার নাম কি? ডেমনস্ট্রেটিভ। হ্যাঁ, ওটাও ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার আর কি। তারপরে আছে হলো কোয়ান্টিফায়ার। কি আছে? কোয়ান্টিফায়ার হচ্ছে যে ওয়ার্ডগুলো দিয়ে সংখ্যা এবং পরিমাণ বোঝায়। কি বোঝায়? সংখ্যা এবং পরিমাণ বোঝায়, ওইটার নাম কি? কোয়ান্টিফায়ার। ওই ডিটারমিনারটার নাম কি? কোয়ান্টিফায়ার। ওরা অ্যাডজেক্টিভ, কিন্তু ওদের আরেকটা নাম হলো, স্পেসিফিক নাম হলো কোয়ান্টিফায়ার। এই ডিটারমিনার কাজ করে পুরো আমাদের গ্রামাটিক্যালের যত কাজ আছে সব জায়গায় এই ডিটারমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য আমরা এই পার্টস অফ স্পিচের মধ্যে ডিটারমিনারকে আমরা স্পেশালভাবে আমরা জায়গা দিছি। তাহলে আমরা এখন জানবো যে এই নাউন কোথায় কোথায় বসে, এই যে নাউন কোন কোন জায়গায় বসে, তাহলে আমরা ক্লিয়ার করতে পারবো। যখন নাউন কোনো ওয়ার্ড দেখবো তখন নিশ্চিন্তে আমরা সেই জায়গায় বসাই দিতে পারবো। তাহলে আমাদের নাউন কোন কোন জায়গায় বসে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, নাউনের জায়গা হলো 7টা। নাউনের জায়গা কটা? নাউন এর জায়গা 7টি। তাহলে এই 7 জায়গায় নাউন বসবে। কয় জায়গায়? 7টা জায়গায়। কয়টা জায়গায়? 7টা জায়গায় নাউন বসবে। এক নাম্বার হলো সাবজেক্ট হিসেবে, 2 নাম্বার হলো অবজেক্ট হিসেবে। আচ্ছা, তাহলে প্রথম হলো যে আমার কাজ কি? সাবজেক্ট। যদি সাবজেক্টের জায়গা ফাঁকা থাকে তাহলে কে বসবে? নাউন বসবে। যদি অবজেক্টের জায়গা ফাঁকা থাকে তাহলে কে বসবে? নাউনই বসবে। তারপরে হলো প্রিপোজিশনের পরে, কার পরে? 3 নাম্বার, প্রিপোজিশন এর পরে। প্রিপোজিশনের পরে কি? আমরা আগেও বলছি যে টু বাদে অন্য প্রিপোজিশনের পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সঙ্গে কি করাই? আইএনজি বসাই। অ্যান্ড প্রিপোজিশনের সংজ্ঞা আমরা যদি বলি যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার নাম প্রিপোজিশন। ডেফিনেশন এটা না, যে প্রিপোজিশনের কাজই হলো কি? নাউন প্রোনাউনের পূর্বে বসা। তাহলে নাউনটা অবশ্যই প্রিপোজিশনের পরে বসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তবে টু স্পেশাল খেয়াল রাখতে হবে, টু এর পরে নাউনও বসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইনফিনিটিভ হিসেবে কাজ করে। কী হিসেবে? ইনফিনিটিভ, মানে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু আর গেট ইউজ টু বাদে। কি বলছি বলো তো? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু আর গেট ইউজ টু, ওই টু বাদে অন্য টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, তারপরে আমরা 4 নাম্বার, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের পরে কি বললাম? যে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড যেটা আছে, অর্থাৎ এই যে ডিটারমিনারে ডেমনস্ট্রেটিভ যেটা থাকে, দিস, দ্যাট, দোজ, দিস, এর পরে যদি একটা গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপটা সাধারণত কি বসবে? নাউন বসবে। কি বসবে? নাউন বসবে। আর্টিকেলের পরে। 6 নাম্বার হলো ঠিক পরে। 7 নাম্বার হলো পসেসিভ এর পরে। তাহলে আমাদের নাউন বসবে কয়টা জায়গায়? 7টা জায়গায়। কোন কোন জায়গায়? সাবজেক্টের জায়গায়। কোন জায়গায়?
সাবজেক্টের জায়গায়, আর কোন জায়গায়? অবজেক্টের জায়গায়। তারপরে প্রিপোজিশনের পরে, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের পরে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে এবং পসেসিভের পরে। পসেসিভ কোনগুলা? হ্যাঁ, হিজ, হার, আওয়ার, মাই, ইয়োর, ইউ না, ইয়োর। কোনটা? ইয়োর। আস না, আস হলো অবজেক্ট। আওয়ার, যেটাতে ওই র শব্দটা আসে, আমার, তাদের, আমাদের, তার, এই শব্দটা ব্যবহার করি না, এই যে এটার পরে যদি র যুক্ত হয় ওইটার নাম হলো পসেসিভ। ওটার নাম কি? পসেসিভ। তাহলে নাউন আমার কয় জায়গায় বসে? আচ্ছা, এখন যদি ফিল ইন দ্য গ্যাপস দেয়, এই উইথ ক্লু আর উইদাউট ক্লু, এখন আমি যদি নাউন একটা থাকে ওই বক্সের মধ্যে বা নাই থাকলো, তাহলে আমি ওই জায়গাটা যদি খুঁজে পাই যে সাবজেক্টের জায়গা, অবজেক্টের জায়গা, প্রিপোজিশনের পরে, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের পরে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে এবং পসেসিভের পরে, এই ওয়ার্ডগুলো যদি আমি খুঁজে পাই তাহলে তো নিশ্চিতভাবে এখানে নাউনটা বসবে। কি বসবে? নাউন বসবে। তা ওখানে যদি একটা নাউন থাকে তাহলে আমার ওইটার জন্য কি আর খোঁজা লাগবে? ওটার জন্য কোনো নিয়ম জানা লাগবে? ওইটা কোনো কিছুই দেখা লাগবে না। আমার দেখছি কি যে আমি নাউনের জায়গা খুঁজে পাইছি, তাহলে এখানে একটা নাউন আছে, ওই নাউন একাই নিশ্চিন্তে বসবে। এখন একটার জায়গায় দুইটা নাউন থাকতে পারে বা তিনটা নাউন থাকতে পারে, অথবা নাউন নাই, অথবা নাউন নাই। এখন নাউন নাই মানে তাহলে একটা ওয়ার্ড বসাবে, যে ওয়ার্ডটা অবশ্যই নাউন রূপে বসাতে হবে। কী হিসাবে? নাউন হিসাবে বসাতে হবে। তাহলে এই নাউনের জায়গায় কয়টা? কি কি? আচ্ছা, এরপরে হলো আমাদের কিসের কাজ? অ্যাডজেক্টিভের জায়গা দুইটা। অ্যাডজেক্টিভের জায়গা কয়টা? নোট করা হয়েছে সবার? আচ্ছা, তাহলে আমরা এখন কিসের জায়গায় যাব? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসবে মাত্র কয় জায়গায়? দুই জায়গায়। শুধু নাউন বেশি জায়গায় বসে, যেহেতু নাউন সবচেয়ে বড়, এই জন্য নাউন বেশি জায়গায় বসে। তাহলে আমরা এখন গেল আমাদের নাউনের জায়গা। এখন কিসের জায়গা? অ্যাডজেক্টিভের জায়গা। অ্যাডজেক্টিভ বসে কয় জায়গায়? তাহলে অ্যাডজেক্টিভ বসে আমার কয় জায়গায়? দুই জায়গায়। আচ্ছা, এক নাম্বার হলো নাউনের, একটু আগে আমরা নাউনকে বলছিলাম যে অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে অ্যাডজেক্টিভ কার আগে বসে? নাউনের আগে বসে। তাহলে জায়গা কিন্তু একই, আমরা একটু খালি কম্পেয়ার করে দেখলে ঘুরে ফিরে কিন্তু জিনিস একই। এই জন্য এই জিনিসটা ক্লিয়ার হলে আমাদের কখনো এই ফিল ইন দ্য গ্যাপসে ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। তাহলে আমরা বললাম, এর আগে বললাম যে নাউনের কি? অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। কিসের পরে? অ্যাডজেক্টিভের পরে। তাহলে অ্যাডজেক্টিভটা কি বসে? নাউনের পূর্বে বসে। তাহলে নাউনের পূর্বে বসে। আর দুই নাম্বার হলো বি ভার্বের পরে। বি ভার্বের পরে। কি ভার্বের পরে? বি ভার্ব। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ারের পরে, এবং তার পাশে এত নাউন থাকতে হবে। নাউন না থাকলে তো অ্যাডজেক্টিভের কাজ করবে না। তাহলে বি ভার্বের পরে সাধারণত কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে অ্যাডজেক্টিভের জায়গা কয়টা? দুইটা। তাহলে আমার নাউন গেল, এরপরে অ্যাডজেক্টিভ গেল, এরপরে আমরা ভার্বের জায়গা। ভার্বের জায়গা তো আমরা অনেকেই জানি, তারপরে আমরা আবার একটু ক্লিয়ার করে নিব যে ভার্ব কোন কোন জায়গায় বসে। তাহলে ভার্বের জায়গায় কয়টা? ভার্ব এর ভার্বের জায়গাও আমাদের দুইটা। ভার্বের জায়গা কয়টা? দুইটা। এক নাম্বার হলো সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে, কারণ সাবজেক্টের পরে কি? সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। সাবজেক্টের পরেই ভার্বের অবস্থান। তাহলে সাবজেক্ট যদি থাকে, তাহলে তারপরে যদি গ্যাপ থাকে, তাহলে আমরা নিশ্চিন্তে কি করব? এখানে বসবে ভার্ব বসবে। সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি বসবে? অবশ্যই ভার্ব বসবে। তাহলে এক নাম্বার সাবজেক্টের পরে, আর দুই নাম্বারে হলো টু এর পরে। ওই যে এর আগে টু বললাম না, যে টু বাদে অন্য প্রিপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়, কিন্তু টু এর পরে ভার্বের সঙ্গে কি হয়? ইনফিনিটিভ বা আইএনজি, যেটাকে আমরা ইনফিনিটিভ বলবো না, ওটাকে টু এর পরে যখন যুক্ত হবে তখন ইনফিনিটিভ, আর টু বাদে অন্য প্রিপোজিশনের পরে যখন যুক্ত হবে তখন হবে নাউন। তখন তার নাম হবে নাউন। কি নাম? কি নাউন বলো তো? জিরান। মানে ওই ভার্বটার নাম তখন হয় জিরান, যেটা নাউনের কাজ করে। তাহলে সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তাহলে কি বসাবো? ভার্ব বসাবো। তারপর হলো টু এর পরে। কার পরে? টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে, কার পরে? টু এর পরে যদি কোনো গ্যাপ থাকে তাহলে কি নিশ্চিত করে বসাবো কি? ভার্ব। ভার্বের বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। ওইখানে আবার অন্য কিছু করা যাবে না। তবে কখন করা যাবে? যখন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু আর গেট ইউজ টু থাকবে, তারপরে টু এর পরে কিন্তু ভার্বের সঙ্গে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের গেল কি? ভার্ব গেল।
তাহলে আমরা নাউনের জায়গা পেলাম 7টা, অ্যাডজেক্টিভের জায়গা পেলাম 2টা, ভার্বের জায়গা কয়টা? 2টা। এটা কি খুব কঠিন মনে হচ্ছে? এভাবে কিন্তু কোনো ক্লাস কখনো হয়নি। আর এই উইথগুলো উইদাউটগুলো কোনো স্যারই কিন্তু পড়ে না, কয় কি এগুলো তোমাদের এমনি পড়তে হবে, এমনি পড়ো। কিন্তু এগুলোর স্পেসিফিক জায়গা আছে, প্রত্যেকটারই আলাদা আলাদা রুলস আছে, নিয়ম আছে, এবং সেটা ফলো করলে মানে কখনোই ভুল হবে না। আমরা ওই গতানুগতিকভাবে ওই যে নিয়ম দিছে, এটার কোনো নিয়ম নাই। ওই উইথগুলো উইদাউটগুলো কোনো নিয়ম নাই, বলছে যে ওগুলো সবগুলো মিলিয়ে পড়া লাগবে। এখন সবগুলো না মিলেও তো আমরা জায়গা পূরণ করতে পারবো। এখন গ্রামেটিক্যালি এই মনে করো, এখন যদি আমি বলি যে না পুরোটা শিখবো, শিখতে শিখতে দেখা যাচ্ছে ওইখানে যে আর কিছুই থাকবে না মনে, অতগুলো জিনিস একসঙ্গে মনে থাকবে না। কিন্তু এটা আমরা স্পেসিফিকভাবে যদি অল্প কিছু জিনিস বললাম যে এইটার সঙ্গে এটার পরে এখানে কতগুলো জিনিস, অল্প কিছু, আর কিছু আছে, আর কয়টা আছে, আর কয়টা? 4টে আছে। এই 4টা জানলে আমি মোটামুটি দেখব যে পুরো আইডিয়া হবে যে একটা ওয়ার্ড কোথায় বসবে, এবং ওই ওয়ার্ড দেখলেই আমি বুঝতে পারবো যে এই ওয়ার্ডটা এখানে এসে বসাতে হবে। আচ্ছা, তারপরে আসলো কি জায়গা কয়টা? দেখো অ্যাডভার্বের জায়গা 5টা। অ্যাডভার্বের জায়গা কয়টা? 5টা। সাবজেক্ট এর আগে বা পরে। কেমন করে সাবজেক্টের আগে পরে? মানে অ্যাডজেক্টিভটা কী করে বলো তো? কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। আর ভার্ব কাকে মডিফাই করে? সাবজেক্টকে। তাহলে অবশ্যই কার আগে বসবে? সাবজেক্টের আগে অথবা পরে। সাবজেক্টের আগে অথবা পরে। তাহলে আমি সাবজেক্টের আগে বা পরে যদি গ্যাপ পাই, আমরা এর আগে বললাম সাবজেক্টের পরে যদি গ্যাপ পাই তাহলে আমরা কী বসাই? ভার্ব বসাই। কি বসাই? ভার্ব বসাই। ওই জায়গায় কিন্তু ভার্ব থাকবে, ভার্ব থাকার পরও গ্যাপ থাকবে। কি থাকবে? ভার্বও থাকবে, কিন্তু গ্যাপও থাকবে। এখন তোমরা বলতে পারো যে স্যার ওইখানে তো ভার্ব আছে, ওইখানে আবার কোন ওয়ার্ড বসে? ওই জায়গায় কে বসবে? অ্যাডভার্ব বসবে। আমরা যেমন বলি যে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। হি বললাম, তারপর অলওয়েজ বললাম। অলওয়েজ একটা কি? অ্যাডভার্ব। স্পিক হলো আমার ভার্ব। স্পিক হলো ভার্ব। ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে, কার মাঝখানে? ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে যে ওয়ার্ডটা বসলো সেটার নাম হলো অ্যাডভার্ব। তাহলে সাবজেক্টের আগে বা পরে যদি যে ওয়ার্ডটা বসবে, যে জায়গাটা গ্যাপ থাকবে, তার নাম কি হবে? অ্যাডভার্ব। তাহলে যে ওয়ার্ডটা বসাবো সেটা কি হিসেবে বসাবো? অ্যাডভার্ব হিসেবে বসাবো। তবে খেয়াল রাখতে হবে, সাবজেক্টের পরে যদি গ্যাপটা শুধু থাকে, ভার্ব যদি না থাকে তাহলে কিন্তু ভার্ব বসবে, আর যদি ভার্ব থাকে তাহলে কি বসবে? অ্যাডভার্ব বসবে। নাউন এর পরে বা আগে একই কথা। এই সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কে কাজ করে? নাউন। বা নাউন মানে সাবজেক্ট কে হয়? নাউন বা প্রোনাউন হয়। সাবজেক্ট কে হয়? নাউন বা প্রোনাউন হয়, একই জিনিস। কিন্তু তারপর আমরা স্পেসিফিকভাবে ধরে নিলাম যে যেহেতু আমরা নাউনের পরে বা আগে, তবে খেয়াল রাখতে হবে নাউনের পরে ভার্ব আছে কিনা। যদি ভার্ব থাকে তাহলে বসবে অ্যাডভার্ব, আর যদি ভার্ব না থাকে তাহলে বসবে ভার্ব। ক্লিয়ার? সাবজেক্ট ও ভার্ব এর মাঝে, দেখো ওই কথা আগেও বলছি এবং আবারও এটা স্পেসিফিকভাবে বলে দিচ্ছি। অবজেক্ট ও ভার্বের মাঝে। এরপরে হলো অক্সিলারি ভার্ব ও মূল ভার্বের মাঝে। তাহলে দেখা যাচ্ছে এই যে অ্যাডভার্বটা কি করছে, বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানে ব্যবহার হয়েছে। কোথায় হয়েছে? মাঝখানে। কার মাঝখানে? দেখো তো, প্রথম হলো সাবজেক্টের আগে পরে, তাহলে অবশ্যই ভার্ব, ওর পরে ভার্ব আছে। তারপরে বলছে নাউনের আগে পরে, তার মানে ওর পরে কি আছে? ভার্ব আছে। তাহলে মাঝখানে কিন্তু বসতেছে। তারপরে বলছে সাবজেক্ট ও ভার্বের মাঝে। কি বলছে? সাবজেক্ট এবং ভার্বের মাঝে। তাহলে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এর মাঝখানে গ্যাপ আছে। তাহলে এখানে কি বসাবো আমি? অ্যাডভার্ব। নিশ্চিন্তে কি বসাবো? অ্যাডভার্ব। তারপরে অবজেক্ট এবং ভার্বের মাঝখানে, অবজেক্ট আছে এবং ভার্ব আছে, ওর মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গায় কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। তারপরে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। বি ভার্ব বা হ্যাভ ভার্ব যেভাবে আছে, এই ভার্বের পরে আবার মূল ভার্ব আছে, মাঝখানে এখন একটা গ্যাপ দিছি। এখন তোমরা সচরাচর বলেই ফেলবা যে স্যার সাবজেক্টও আছে, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্বও আছে, তাহলে এইখানে আবার কোত্থেকে কোন ওয়ার্ড বসবে? এখানে তো ক্রস হবে, তাই তো? আসলে ক্রস হবে না। কার জায়গা এটা? ওই জায়গাটা অ্যাডভার্বের জায়গা, ওই জায়গাটা অ্যাডভার্ব। তাহলে এখন আমি নিশ্চিন্তে তখন দিতে পারবো না। ওরকম যদি ওয়ার্ড থাকে তাহলে আমি তো নিশ্চিন্তে বলতে পারবো যে এখানে আমার অ্যাডভার্বের প্রয়োজন। তাহলে কি ভুল হবে? ওরকম অ্যাডভার্ব কয়টা দেওয়া থাকবে? একটা বা দুইটা।
তাহলে আমি যদি জায়গা খুঁজে পাই যে অ্যাডভার্ব কোথায় বসবে, ওর জায়গাটা কোথায়, তাহলে চোখ বন্ধ করে বসে দিতে পারবো। আচ্ছা, তাহলে অ্যাডভার্ব, তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাডভার্ব কোথায় বসবে। তাহলে আমি জায়গা যদি চিনে যাই, তাহলে আমাকে অ্যাডভার্ব বসাতে অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা নাউনের জায়গা খুঁজে পেলাম কয়টা? 7টা। অ্যাডজেক্টিভের কয়টা? ভার্বের কয়টা? অ্যাডভার্বের কয়টা? 5টা। প্রিপোজিশনের জায়গা মাত্র একটা। প্রিপোজিশনের জায়গা কয়টা? একটা। কোথায় বসে প্রিপোজিশন? হ্যাঁ, ওর সংজ্ঞাই হলো যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তার নাম হলো প্রিপোজিশন। তাহলে যেহেতু হয় প্রিপোজিশন হয় নাউন প্রোনাউনের পূর্বে বসে, কি বসে? নাউন প্রোনাউনের পূর্বে বসে। তাহলে নাউন প্রোনাউনের পূর্বে যদি আমি গ্যাপ পাই, তাহলে কি মনে করে নিব যেখানে কি বসবে? প্রিপোজিশন বসবে। আমার কখনো কখনো অ্যাডজেক্টিভও বসবে। কি বসবে? অ্যাডজেক্টিভও বসবে। বসবে না? অ্যাডভার্বও বসতে পারে। আমরা এই যে বলছি, এই যে, কিন্তু এখন আমার তো প্রিপোজিশনটা সব দেওয়া থাকবে না, প্রিপোজিশন একটা বা দুটো থাকবে। কিন্তু আমি দেখতেছি যেখানে যেটা প্রয়োজন মনে হয়েছে, তারপরে মনে হচ্ছে যে এই জায়গাটা এটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে ওটা আমি বসাইতে পারবো। আরেকটা কি বললাম যে প্রিপোজিশনের জায়গা কয়টা? একটা। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হলো গ্রুপ ভার্ব। কি বললাম বলো তো? গ্রুপ ভার্ব। অর্থাৎ ওইটা যে নিয়ম অনুসারে যেই ওয়ার্ডটা দরকার সেটা কিন্তু বসাতে হবে। মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি না জানো, তাহলে ওটা একটা ভার্ব, সাধারণত একটা ভার্ব থাকে, ভার্বের পরে একটা প্রিপোজিশন বসানো হয়, বা অন্য কোনো ওয়ার্ডের পরে একটা প্রিপোজিশন বসানো হয়, সেটা বসায় ওটার অর্থের পরিবর্তন হয়। কি হয়? অর্থের পরিবর্তন হয়। ওইটাকে বলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুসারে যে প্রিপোজিশন বসার দরকার সেটা বসাতে হবে। আরেকটা হলো কিছু ফ্রেশ ওয়ার্ড আছে। কি ওয়ার্ড? ফ্রেশ ওয়ার্ড। ওই ফ্রেশ ওয়ার্ডের সঙ্গে যেমন বলি এ লট অফ, বলি না এ লট অফ, তাহলে ওই লটের সঙ্গে অফ অবশ্যই ওখানে অফ বসাতে হবে। এরকম যে ওয়ার্ডগুলো আছে গ্রুপ, অর্থাৎ ফ্রেশ ওয়ার্ড আছে, বা তোমাদের ফ্রেশ অ্যান্ড আইটেমস যেটাকে বলে, সেই ফ্রেশ অ্যান্ড আইটেমসের মধ্যে যেগুলা মানে কিছু ওয়ার্ড আছে যে যুক্ত, ওটার সঙ্গে প্রিপোজিশন মাঝখানে যুক্তই হয়, সেখানে সেটা বসাতে হবে। তাহলে প্রিপোজিশনের জায়গা কয়টা? একটা। প্রিপোজিশনের জায়গা কয়টা? একটা। কার পূর্বে? নাউনের পূর্বে। আর যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর হলো গ্রুপ ভার্ব। কি জানতে হবে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব। খুব বেশি না, ওটা মোটামুটি তোমরা মনোযোগ সহকারে 2 দিন পড়লেই কিন্তু ওগুলা মুখস্থ করা যায়। ওটা পড়তেই হবে। তোমাদের জীবনে পড়াশোনা যতদিন করবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পিছ ছাড়বে না, ওটা লাগবেই। কিন্তু পড়তে পড়তে একসময় এমন হয়ে যায়, যেমন ফ্রেশ অ্যান্ড আইটেমস যদি পড়ো, ওখানে অর্ধেক প্রিপোজিশন পড়া শেষ ফ্রেশ অ্যান্ড আইটেমসে, ওটা অটোমেটিক ওই ওয়ার্ডগুলোর সঙ্গে ওই প্রিপোজিশনগুলো বসানো। আচ্ছা, তারপরে আসলো কি? আমার সর্বশেষ আসলো কনজাংশন। কনজাংশনের জায়গা কয়টা? কনজাংশনের জায়গাও 2টা। কয়টা? কয়টা? কনজাংশনের জায়গা কয়টা? 2টা। 2টা সমজাতীয় ওয়ার্ডকে, 2টা সমজাতীয় ওয়ার্ডকে অথবা 2টা সমজাতীয় সেন্টেন্সকে কি করে? যুক্ত করে। যুক্ত করে, তার নাম হলো কনজাংশন। তাহলে কনজাংশন কি করে? একাধিক ওয়ার্ডকে যুক্ত করার জন্য, একই ধরনের ওয়ার্ড 2টা যুক্ত, বা 2জন ব্যক্তির নাম, 2টা নাউনকে কি? 2টা নাউন বা 2টা প্রোনাউন, 2টা অ্যাডজেক্টিভ, 2টা অ্যাডভার্ব একসঙ্গে যদি পাশাপাশি বসে, তাহলে ওই জায়গায় কে বসবে? কনজাংশন বসবে। এবং কনজাংশন হিসেবে সবচেয়ে বেশি তোমাদের ব্যবহার হয় অ্যান্ড। এই উইথ ক্লু উইদাউট ক্লুতে সবচেয়ে বেশি ব্যবহার হয় কি? অ্যান্ড। কি ব্যবহার হয়? অ্যান্ড। এরপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন তোমরা এর আগে হয়তো পড়ছো বা পড়ো নাই, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশন জানতে হবে। কিছু কনজাংশন 2টা করে আছে। কয়টা করে? 2টা করে আছে। ওই 2টা একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, যেমন নো সোনার ডটার দেন, হার্ডলি ডটার হোয়েন, তারপর হচ্ছে নট অনলি বাট অলসো, এরকম কিছু যেটা আছে সেটা কিন্তু আমাদের জানতে হবে। ওই জিনিসটা কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে যে ওই কনজাংশন হিসাবে। এবং সাধারণত এই কনজাংশন হিসাবে সবচেয়ে বেশি তোমাদের এই উইথ ক্লু উইদাউট ক্লুতে আসে, সেটা হলো কি? অ্যান্ড। কোনটা ব্যবহার হয় বেশি? অ্যান্ড। এটা কি করে? 2টা ওয়ার্ডকে যুক্ত করে, 2টা ক্লোজকে যুক্ত করে, 2টা ফ্রেশকে যুক্ত করে। কি করে? 2টা ওয়ার্ডকে, 2টা ফ্রেশকে, 2টা ক্লোজকে অথবা 2টা সেন্টেন্সকে। তাহলে সমজাতীয় কোনো কিছু যদি হয়, একই রকম 2টা ওয়ার্ড হয়, তার মাঝখানে যদি গ্যাপ হয়, তাহলে কাকে বসাবো? কনজাংশন হিসেবে বসাবো। কাকে কনজাংশন হিসেবে কে বসবে? অ্যান্ড। বেশিরভাগ ক্ষেত্রে কে বসবে? অ্যান্ড। অন্যান্য কনজাংশন ব্যবহার হয়, সেটা আমরা ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা ওইটা যদি ক্লিয়ার করে থাকো, তাহলে ওটা আর বাকিগুলো দরকার নেই, ওটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমরা পাইলাম কিসের জায়গা? কনজাংশনের জায়গা কয়টা পাইলাম? মানে এটাকে একটাই বলবো, যেহেতু ওয়ার্ডকে, ক্লোজকে, ফ্রেশকে,
সেন্টেন্সকে, সবগুলো একই রকম কথা, এই জন্য আমরা এক জায়গায়, কয় জায়গায়, এক জায়গায়। তাহলে এরকম যদি যে জায়গা দেখে থাকি তাহলে কি সেই জায়গায় আমি পূরণ করতে পারবো না? তাহলে অটোমেটিক্যালি বোঝা যাবে যে এই জায়গায় কোন ওয়ার্ডটা বসবে। এরপরে আসলো আমার ডিটারমিনার। এইটা আমাদের খুবই একটু মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে দেখতে হবে। এই ডিটারমিনারের ব্যবহার ভালোভাবে জানতে হবে এবং ডিটারমিনার নিয়ে আমরা এখন পরবর্তী অংশটুকু আমরা ডিটারমিনার নিয়ে ক্লাস করব। আচ্ছা, এরপরে আমরা কিসের ব্যাপারে শিখব? আচ্ছা, ডিটারমিনার। এই ডিটারমিনার কোনটা আমি এর আগেও বলছিলাম, ডিটারমিনার নিয়ে একটা ক্লাসও হয়েছে, আবারও বলতেছি। ডিটারমিনার হলো কি? আর্টিকেল। ডিটারমিনার কি? আর্টিকেল, এ অ্যান্ড দি। তাহলে ডিটারমিনার হিসাবে কে আছে? আর্টিকেল আছে। 2 নাম্বার ডিটারমিনার হিসাবে কি আছে? তাহলে ডিটারমিনার হিসাবে আমরা পাচ্ছি কাকে? আর্টিকেলকে, ডেমনস্ট্রেটিভকে, পসেসিভ আর হলো কোয়ান্টিফায়ার। তাহলে আর্টিকেলগুলো কি? এ অ্যান্ড দি। আর্টিকেল কি? এ অ্যান্ড আর হলো দি। ডেমনস্ট্রেটিভ কয়টা পাইলাম? এই যে দিস, দ্যাট, তারপর হচ্ছে আবার দিস, দোস। তাহলে এই চারটা, কয়টা? চারটা। তাহলে আমার ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড কয়টা? চারটা। এর পসেসিভগুলো কি কি? ইস, তারপর হচ্ছে হার, তারপর হচ্ছে আওয়ার, মাই, এই ধরনের ওয়ার্ড। অথবা কোনো ওয়ার্ড নাউনের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস যদি থাকে তার নাম হলো কি? পসেসিভ। তার নাম কি? পসেসিভ। তাহলে এটা হলো পসেসিভ। আচ্ছা, তারপর হলো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কোনগুলা? যে ওয়ার্ড দ্বারা সংখ্যা এবং পরিমাণ বোঝাবে। কি বোঝাবে? সংখ্যা এবং পরিমাণ বোঝাবে, তার নাম কি? কোয়ান্টিফায়ার। তার নাম কি? কোয়ান্টিফায়ার। যেমন ওয়ান, সাম, এনি, মেনি, তারপর হচ্ছে ফিউ, এ ফিউ, লিটিল, এগুলোর নাম কি? কোয়ান্টিফায়ার। এগুলো একটা পরিমাণ বোঝায়। কি বোঝায়? পরিমাণ বোঝায়। এটা কি বোঝায়? সংখ্যা বোঝায়। তাহলে এগুলোর নাম কি? কোয়ান্টিফায়ার। এগুলোর নাম কি? কোয়ান্টিফায়ার। তাহলে আমরা ডিটারমিনার গুলা কি কি চিনলাম? হ্যাঁ, আচ্ছা, আরেকবার বলবো। আচ্ছা, তাহলে আমরা ডিটারমিনারটা আরেকবার রিপিট করি। ডিটারমিনার হলো আর্টিকেল। কি? আর্টিকেল, এ অ্যান্ড দি। আচ্ছা, এ অ্যান্ড দিয়ে বলতে কি বোঝায়? সংখ্যা বোঝায় কিনা? এ অ্যান্ড দি দিয়ে কি সংখ্যা বোঝায়? এ অ্যান্ড দিয়ে একটা সংখ্যা বোঝায়, দি দিয়ে নির্দিষ্ট সংখ্যা বোঝায়, তাই তো? নির্দিষ্ট বোঝায়। এ অ্যান্ড দিয়ে অনির্দিষ্ট সংখ্যা বোঝায়। তাহলে সংখ্যা বোঝাইলো, ওইটার নামও ডিটারমিনার। ডেমনস্ট্রেটিভ, এইটা দিস, দ্যাট, দোস, এটা দিয়েও কি সংখ্যা নির্দেশ করে কিনা? এইটা ওটা নির্দেশ করে না? এইটা ওইটা, এগুলো সেগুলো। তাহলে এটার নাম কি? ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। পজিটিভ কোনগুলা? ওই যে তার, তাদের, আমাদের, এগুলো কি নির্দেশ করে না? একটা একদিকে মানে নির্দেশ করতেছে, ওইটা ওইটা, সেগুলো এগুলো সেগুলো, এগুলো নির্দেশ করতেছে। এই জন্য এর নাম কি? হ্যাঁ, এর নাম হলো পজিটিভ। তারপরে হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটা সংখ্যা নির্দেশ করে অথবা পরিমাণ নির্দেশ করে। কি নির্দেশ করে? সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে, তার নাম কি? কোয়ান্টিফায়ার। যেটা সংখ্যা নির্দেশ করবে এবং পরিমাণ নির্দেশ করবে তার নাম হলো কোয়ান্টিফায়ার। এরকম ওয়ার্ড দুই একটা হলো ওয়ান, সাম, এনি, মেনি, তারপর হচ্ছে ইস, এভরি, এগুলোর নাম হলো কি? কোয়ান্টিফায়ার। তারপর হচ্ছে আরও কি আছে? যেমন ফিউ, লিটিল, মাস, মেনি, এগুলোর নাম হলো কোয়ান্টিফায়ার। এগুলোর নাম কি? কোয়ান্টিফায়ার। তাহলে এই দেখছো ডিটারমিনার কত বড় একটা জায়গা। এই ডিটারমিনার পুরো গ্রামাটিক্যালের একটা বড় পার্ট ধরে আছে। তাহলে এই ডিটারমিনারের আমার অবস্থান যদি জানি, তাহলে আমাদের আগে তো আমরা জানলাম নাউন কয় জায়গায় বসবে, প্রোনাউন কয় জায়গায় বসবে, অ্যাডজেক্টিভ কয় জায়গায় বসবে, অ্যাডভার্ব বসবে, তারপর কি প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আমরা বলছি ইন্টারজেকশন এবং প্রোনাউনের ব্যবহার কম। এই উইথ ক্লু, উইদাউট ক্লুতে এই দুটার ব্যবহার খুবই কম, মানে নাই বললেই চলে। ইন্টারজেকশন আর হলো প্রোনাউন, এটার ব্যবহার খুবই কম, নাই বললেই চলে। যদি থাকে সেটা তো আমরা বললামই যে কীভাবে থাকবে, সেটা তো বোঝাই গেল। আচ্ছা, তাহলে তারপরে হচ্ছে তাহলে আমাদের প্রত্যেকটারই অবস্থান জানলাম যে কোন কে কোথায় বসবে, কার আগে পরে কে বসবে। এখন আমরা আসলাম এই ডিটারমিনার। এই লিখে নিছো? এই জায়গাটা তাহলে কার আগে? নাউনের আগে। কার আগে? নাউনের আগে। নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি হিসেবে কি বসাবো? ডিটারমিনার বসাবো। ডিটারমিনার হিসেবে কি কি বসতে পারে? আর্টিকেল বসতে পারে,
ডেমনস্ট্রেটিভ বসতে পারে, পজিটিভ বসতে পারে। হ্যাঁ, তার আগে আমরা নাউনে যখন লিখছিলাম তখন বলছি যে নাউনের বলছিলাম, কিন্তু নাউনের আগে বলছিলাম না, নাউনের আগে, হ্যাঁ নাউনের আগে বা পরে এরকম কথা বলছি। তাহলে এই জায়গায় নাউনের আগে যদি গ্যাপ থাকে তাহলে আমরা সাধারণত কী বসাবো, এখানে ডিটারমিনার বসাবো। কি বসাবো? ডিটারমিনার। ডিটারমিনারগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। ডিটারমিনার কি? অ্যাডজেক্টিভ। আমরা বলছি যে নাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে সেগুলো অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ ডিটারমিনারগুলো কি? অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। আমরা অ্যাডজেক্টিভটাকে আমরা একটু বিশদভাবে করতেছি যাতে আমাদের এই ঝামেলা না হয়। তারপরে 2 নম্বরে কোথায় বসবে? তাহলে একটা অ্যাডজেক্টিভ থাকবে, মানে নাউন থাকবে, তার পূর্বে যদি জায়গা থাকে তাহলে সেই জায়গাটা গ্যাপ থাকে, তাহলে সেটা কি বসবে? ডিটারমিনার বসবে। সেই ডিটারমিনার হিসেবে কি বসে? এ অথবা এন বসতে পারে। কি বসতে পারে? এ অথবা এন অথবা দি বসতে পারে। তাহলে আমার কি আর 3টে ওয়ার্ড আছে, দেখো তো কি কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, এই 3টেই আছে। কোনটা কয়টা আছে? এই 3টেই আছে। তার আগে যদি বসে তাহলে সেখানে কি বসবে? ডিটারমিনার বসবে। কি বসবে? ডিটারমিনার হিসেবে বসবে। ডিটারমিনার হিসেবে কি বসবে? এ অথবা এন। কারেকশন করেন, এটা হলো অ্যাডভার্ব আর হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ ঠিক লিখছিলাম। আচ্ছা, তাহলে আমরা ডিটারমিনার কোথায় কোথায় বসে? যে নাউনের পূর্বে। কার পূর্বে? নাউনের পূর্বে। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ বা নাউন দুইটাই আছে তার পূর্বে। অ্যাডজেক্টিভ ও নাউন আছে তার পূর্বে। তারপরে কার পূর্বে? অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই 3টাই আছে। কয়টা আছে? 3টে আছে। তার আগে কি বসবে? ডিটারমিনার হিসেবে। ডিটারমিনার হিসেবে আমরা যে কতগুলো চিনলাম, ডিটারমিনার, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, পসেসিভ, তারপরে কোয়ান্টিফায়ার। ক্লিয়ার? তাহলে ওই ওয়ার্ডগুলো যদি আমি জানি আর এই যদি পজিশন জানি তাহলে উইথ ক্লু উইদাউট ক্লু আমাদের কোনো সমস্যা হবে না। আমরা যখন এখন প্র্যাকটিক্যাল করব, আজকে ক্লাসে আজকে হবে না, আমরা আগামী ক্লাসে আমরা এটা একবারে ডিটেলস, যেগুলো বোর্ড কোশ্চেন আসছে সেগুলো আমরা অ্যানালাইজ করে পড়বো। কিন্তু আজকে যে অংশটুকু পড়াইলাম এইটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। হয়তো তোমাদের এখন ওই যে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং গ্রুপ ভার্ব হয়তো পড়ো নাই, ঠিক আছে? সেটা না পড়ে সেখানে আমরা গ্রুপ ভার্ব বলে দেবো যে এটা গ্রুপ ভার্ব হিসেবে আসছে আর এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আসছে। আর বাকি যেগুলো জায়গা আমরা এই যে পজিশন দেখে নাউন কয় জায়গায় বসছে, নাউন কয় জায়গায়, নাউন কয় জায়গায় বসবে? 7 জায়গায়। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব কয় জায়গায়? 5 জায়গায়। কেন 5 জায়গায় দেখেন তো, এখানে এসেও বসছে, তাই না? ওর জায়গা বেশি। তারপরে প্রিপোজিশন কয় জায়গায় বসবে? 1 জায়গায়। কয় জায়গায়? কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। নাউনের পুরো প্রোনাউনের পূর্বে বসবে। বসে সে কি করবে? একাধিক মানে ওয়ার্ডের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। কি করবে? সম্পর্ক, প্রিপোজিশন। তারপরে কনজাংশন কয় জায়গায় বসবে? কনজাংশন 1 জায়গায় না, আসলে 4 জায়গায় বসবে, কিন্তু আমরা সেটাকে আমরা 1 জায়গায় বলতেছি যে দুটো ওয়ার্ডকে সমজাতীয় দুটো ওয়ার্ডকে যুক্ত করবে, দুটো ফ্রেশকে যুক্ত করবে, দুটো ক্লোজকে যুক্ত করবে, অথবা দুটো সেন্টেন্সকে যুক্ত করবে, দুটো সেন্টেন্সকে যুক্ত করবে। এবং তোমাদের উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে সবচেয়ে বেশি ব্যবহার হয় কি? অ্যান্ড। সবচেয়ে বেশি কি ব্যবহার হয়? অ্যান্ড। আর হলো আমাদের এরপরে ডিটারমিনারকে আমরা আলাদা করছি। ডিটারমিনারটা কার অন্তর্ভুক্ত? কোন পার্সেন্টেজের অন্তর্ভুক্ত? অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। ডিটারমিনার পুরোটাই কার অন্তর্ভুক্ত? অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। কারণ এটা সংখ্যা পরিমাণ নির্দেশ করে। কি করে? সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করে। এই জন্য ওটার নাম হলো অ্যাডজেক্টিভ, কিন্তু ওকে আমরা স্পেসিফিকভাবে আলাদা করে তৈরি করে ওর নাম দিয়ে দিছি ডিটারমিনার। এই ডিটারমিনার কোনগুলা? আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, তারপর পসেসিভ আর হলো কোয়ান্টিফায়ার। আর্টিকেল হলো এ অ্যান্ড দি, ডেমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দোজ, দিস, আর পসেসিভ হলো ওই যে সোজা কথা যেটা দিয়ে যেটার অর্থ র যুক্ত থাকবে, অর্থাৎ আমার, তাদের, তাহাদের, তারপরে আমাদের, এরকম, অথবা যে প্রোনাউনগুলার পসেসিভ ফর্ম, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম, সেই পসেসিভ যদি থাকে তাহলে সেটা পসেসিভ, সেটার নাম হলো ডিটারমিনার। সেটার নাম কি? ডিটারমিনার। আর হলো কোয়ান্টিফায়ার, যেটা সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করবে। কি করবে? সংখ্যা এবং পরিমাণ নির্দেশ করবে, সেটার নাম কি? কোয়ান্টিফায়ার। তাহলে এখন আমরা এই যে ডিটারমিনার কোথায় বসবে? নাউনের পূর্বে। অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে। অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন, এই 3টাও যদি থাকে তারও পূর্বে বসবে। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন? আচ্ছা।